ইসলাম ধর্ম গ্রহণ না করলে তো আমি আর বিয়ে করতে পারতেছি না, আর জিনিসটাকে সবাই স্বাভাবিকভাবে নেবেও না। আর আমাদের চেনা পরিচিত বা পাশে যে একজন থাকবে এরকম কোনো ফ্রেন্ড বা বড় ভাই বা মানুষ কেউই নাই। যা হবে হবে, যদি পাপ হয় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিছি। হিন্দু বড় ভাইদের বললাম যে আমি বিয়ে করব, অন্তত এতটুকু মাথায় রাখছি যে আমাদের ধর্মে যদি শাখার সিঁদুর থাকে তাহলে রাস্তার মানুষ বা কেউ ওইভাবে দেখবে না, প্রমাণও খুঁজতে যাবে না, এটা একটা সেফটি। ওই রাতের মধ্যেই শুধু 1000 টাকা গোছায় বড় ভাইরা, ওই 1000 টাকা দিয়ে 800 টাকার মধ্যে দুজন ঢাকায় চলে আসে। যে আমাকে যে মারতেছেন, আমার অবস্থা খুব খারাপ, আমাকে যে মারতেছেন আপনি আমার মারার কে? অনেক সিনক্রেট হয়। আমার মা পাশ থেকে কি বলতেছে জানেন, সে আমার ভাই হয়। পেলাম 52 জনের কাছে আমি টাকা চাইছি, 52 জন গুনছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, একজনও টাকা দেয় নাই। শেষ অব্দি 4 জন মিলে আমাকে 90 টাকা পাঠাচ্ছে। যখন 300 টাকা পাইলাম খুব খুশি লাগলো যে আমি 300 টাকা দিয়ে ভাত কিনে নিয়ে যে খাবো দুজন মিলে। যে বাবা এইরকম কঠিন পরিস্থিতি আছি, আমাকে দেন না 200 টাকা, আমি তো আপনার সন্তান, আমি সব ছেড়ে আসছি, অন্তত দিন শেষে আমি ভালো থাকি এটাই তো আপনারা চাবে, আমাকে 200 টাকা ধার দেন একটা মানুষ হিসাবে, সন্তান হিসাবে যে না দেন। বলে তুই না আল্লাহর পথে গেছিস, তোর না বউ আছে, আমাকে ফোন দিছিস কি জন্যে? ও মাই গড, বাবা, আপন বাবা। হ্যাঁ, সামর্থ্য নাই, বিয়ে করছিস কি জন্যে? কথাটা বলে কেটে দেয়, ব্লক করে দেয়। আলু ভর্তা ডিম ভাজি দিয়ে খাচ্ছে, আমার ভাতটা ঢুকবে কিভাবে বাড়িতে একজন না খেয়ে? মানে ভেঙে পড়লেও ওই আল্লাহর প্রতি আমার খুব ভরসা ছিল যে কিছু না কিছু হবে, আমরা তো মানুষ, আটকে তো থাকবো না। ওই 5 টাকা দিয়ে পাউরুটি কিনে আমি আবার দৌড়াই বাড়িতে আসি, এসে 5 টাকার পাউরুটি এঁকে দিয়ে যে খাও, আমি আবার কাছে যাই। ফ্যামিলিতে ফোন দিছে, আমার বাবা মা বলতেছে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান, তাছাড়া কিন্তু মেরে ফেলবো। এইভাবেই আমার বাবা মা বলতেছে ওকে দেন। আমি বললাম মা এখানে অবস্থা খুব খারাপ, আমার সামনে লাউড দিছে, আমি তার খোলামেলা কিছু বলতে পারতেছি না যে মা এখানে আমার অবস্থা খুব খারাপ, আমাকে এখান থেকে একটু নিয়ে যাও। তারা আমাকে বলতেছে তুই মুসলিম হয়েছিস কালেমা পড়ে, তুই তো আমাদের সন্তান না, তোর পেছনে আমি টাকা খরচ করবো কি জন্যে? ওরা আমাকে জিজ্ঞেস করতো আচ্ছা তুই হিন্দু হয়ে একজন মুসলিম নবী এদের কেন গল্প বলিস আমাদের সামনে, বা এর কেন ভক্ত? আমি বললাম যে আমি ওনার খুব বড় ভক্ত। তো ওরা বলতো যে হিন্দু হয়ে কেন ওটা ভক্ত, এটা তো পাপ। তাই আমি বললাম যে তুই এই ইউসুফ আলাইহিস সালামের যদি কোনো ভুল ধরতে পারিস বা তার জীবন কাহিনী একটা ভুল যদি আমাকে এনে দিতে পারে তাহলে আমি তার বিতর্কিত। হ্যাঁ এরকম সে আমাকে মানে একদিন আমি তাকে নিয়ে বসছি, বললাম এই মানুষটার মধ্যে কোনো রকম ভুল আছে বা তার জীবন চলার পথে বলে না, তাহলে আমি কেন তাকে ভালোবাসবো না বা আদর্শ হিসাবে মেনে নেব না? একদম বাস্তব কথা বলতেছেন, সে কোনোই ধরতে পারে, অনেক ঘাটছে। তো এরকম বলতাম আর কথাবার্তা হতো। বিশেষ করে আমি একটু যখন প্রবলেমে ছিলাম একে একটু বেশি জিজ্ঞাসাবাদ করতাম, আর ভালো মিল ছিল এখান থেকে, মানে ইসলামিক বিষয়ে আমি কোশ্চেন করতাম বা সম্পর্কে জানতাম। এভাবে আমার জীবনে একটা বলি যে আমার খুব ইচ্ছা আছে যে কখনো যদি সুযোগ পাই এই ধর্মে আসবো এরকম। আর কথাবার্তার বিষয়টা হচ্ছে আমার ফ্রেন্ডরাও জানতো, দু একজন যারা খুব কাছের বন্ধু। তো আমি জান্নাতের খুব কাছে আছি, স্বর্গের খুব কাছে। তো জানতো, এখান থেকে একটা প্রবলেমে শুরু হয়ে যায় এই জানাটাতেই। কিরকম? যেমন হচ্ছে আমি মানে একটু শুরু থেকে বলি, আমি একজন মানে ডান্স করি এবং গানও গাই, গিটার বাজাতে পারি। সব মিলে একটা পেজ খুলছিলাম যেখানে 50,000 ফলোয়ার মোটামুটি আসে। এখান থেকে এইভাবে এবং ফ্রিল্যান্সিং এরও কাজ করতাম। সব মিলে আমার লাইফটা ছিল একটা আনন্দময়। সবসময় ফ্রেন্ড মানে নিজে যাই করতাম না কেন দু একজন সঙ্গী ছিল, তাদেরকে সবসময় সাথে নিতাম, দরকার হয় আমার লাইফে। এমন চলতে চলতে নিজের ভেতরের কথাগুলো তাদের সাথে শেয়ার করতাম, এভাবে এর সাথে পরিচয় হয়ে যায় কোনোভাবে। হওয়ার পরে মানে এইভাবে সামনে আগাতে আগাতে দুজনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। তো আমাদের জীবনের সমস্যা শুরু হয় কোথা থেকে? হঠাৎ করে আমি আমার ওয়াইফের বিষয়ে মানে বাড়ির বিষয়ে একটু পার্সোনাল রাখবো, হাইড রাখবো, ওখানকার কোনো বিষয় সেভাবে বলবো না আমি। তো ওখানে কোনো একটা মানে বিশেষ একটা প্রবলেমের কারণে তাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়। আমি ঠিক জানতাম না, হঠাৎ করে সে ফোন দেয় আমার নাম্বারে, দিয়ে জানায় যে এরকম সমস্যায় পড়ছি, কোনো উপায় নেই, আমি আসছি।
ততদিন কি আপনাদের প্রেম প্রেম হয়েছে? হ্যাঁ, এর মধ্যে রিলেশন হয়ে গেছে, যে কারণে সে দেখা আমাকে, হয়েছে না দেখা হয়নি তার আগে? হ্যাঁ এর আগে দেখা করছি ওকে একবার। তো আমি যাই, যে রিসিভ করি, আস্তে আস্তে সব ঘটনাই শুনলাম, দিয়ে বললাম ভাবলাম যে অনেক বড় সিচুয়েশন, এখন কি করি। আসলে এরকম সন্ধ্যা লেগে গেছে, আমি এখন কোথায় রাখবো একটা মেয়েকে, সে আবার মুসলিম, আমি হিন্দু, আর একটা ফ্রেন্ডকেও যদি হঠাৎ করে বলি যে একটা মেয়েকে রাখো বা মেসে রাখো, এই সিচুয়েশনটা আমার ছিল না। আর আমি ওইভাবে বাইরে কারোর সাথে ওইভাবে মিশতামও না। পেজ ছিল জন্য সবাই ভালোবাসতো, কিন্তু এই বিষয়টাকে অনেক সিরিয়াস ভাবে দেখতাম যে একটা মেয়েকে রাখবো, অবশ্যই অনেক রকম নানা রকম কথা বলবেই, এই ক্ষেত্রে কোথাও মানে সহযোগিতা পাই না। শেষে সিদ্ধান্ত নিলাম, রাত হয়ে গেছে, কোথায় রাখবো, শেষে কি করলাম, বুদ্ধি করে আমার বাড়িতে নিয়ে এসেছি। এনে আমার মাকে বললাম যে মা, আমার বান্ধবী হয়, পরীক্ষা দিতে আসছে, একটু সমস্যা হচ্ছে, আমার এখানে 2টা দিন থাকবে, তারপর চলে যাবে। তারপরে ও রাজি হয় নাই, অনেক রকম বুঝাইলাম, মনের মধ্যে একটা বোঝাই যাচ্ছে ফেস এক্সপ্রেশন দেখে। তারপরে বাড়িতে রাখলাম 2টা দিন। রাখার পরে যখন সিচুয়েশন হচ্ছে না, পরে ভাবলাম যে 2টা দিন রাখছে, আর তো রাখা আমার পক্ষে সম্ভব না। আমি এই 2 দিন অনেক খোঁজ খবর নিছি। এই 2 দিনের মধ্যে রংপুরে, আসলে আমার বাসা হচ্ছে রংপুর পীরগঞ্জ, রংপুরে আমার এক মামি থাকেন, পড়াশোনা করতেছেন, বিয়ে হয় নাই, মানে রেজিস্ট্রি করছেন এরকম। তো ওনার কাছে হচ্ছে আমি কথাবার্তা বলে রেখে দিই যে একটু যদি রাখতেন, আর ফ্রেন্ডলির মতো, তাই আমার বিষয়টা জেনে শুনে রাখছেন সব মিলে, ঠিক আছে রাখো। তো রেখে আমি বাসায় আসি, মানে তাকে রাখছি, রেখে বাসায় আসছি। এসে আবার পরের দিন ওখানে গেছি। যাওয়ার পরে এর বাড়িতে কোনোভাবে মানে আমাকে একটু সন্দেহ করে, ওইভাবে জানা যায় না, মানে মেয়ে কোথায় গেল এরকম একটা বিষয় আসে না। তো তখন থেকে খোঁজ খবর কোনো একটা ক্লু পেয়ে মানে আমার কাছে আসছে, বাড়িতে আসছে পুরোপুরি বীরগঞ্জে পুলিশ নিয়ে। তো এইদিকে অবশ্যই বাড়িতে মেয়ে রাখছিলাম 2টা দিন, পুলিশ আসছে, ফ্যামিলির অবশ্যই একটা তৈরি হয়ে গেছে। তা আমাকে ফোন দেওয়া হয়েছে, সরাসরি আমার নাম্বার নিয়ে ফোন দিছে, দিয়ে আমাকে বলতেছে যে এইরকম আমরা থানা পুলিশ থেকে আসছি, তোমার কাছে এরকম এরকম মেয়ে আছে, তুমি নিয়ে আসছো। এই ফ্যামিলির থেকেও ফোন দিচ্ছে আমাকে, বাবা মা বারবার ফোন দিচ্ছে। তা আমি ওখানে ওকে রেখে চলে আসছি। এসে দেখি হ্যাঁ একটা খুব বাজে অবস্থা। তারপর ওনাদের সাথে সাহস করে কথা বললাম যে না, আমার কাছে তো সত্যি বলতে সরাসরি বলছে, আমি তো চিনি না, জানি না, আমার কাছে নাই। অনেক একটা ঝামেলা হয় ওখানে। হওয়ার পরে তারা কোনো প্রমাণ পায় নাই, বা তাদের কাছে কোনো ক্লু ছিল না, জন্য তারা ফিরে চলে গেছে আমার কাছ থেকে। এরপরে এই যে বিষয়টা ঘটে গেল, এতে আমার বাড়িতে একটা সমস্যা ক্রিয়েট হয়, বা আমার উপর চাপ হয়, হ্যাঁ চাপ সৃষ্টি হয়। তাদের সাথে কথা বলি, তাদের বিহেভিয়ার সব মিলে। তো আমি এখন যার বাড়িতে রাখছি একে, সে আবার হচ্ছে মানে তখন দেশের অবস্থা মোটামুটি একটু খারাপ। আচ্ছা, এই ঝগড়াঝাটির সময়? হ্যাঁ, ঝগড়াঝাটির সময় দেশের অবস্থা মোটামুটি একটু খারাপ। তো উনি আবার হচ্ছে যার কাছে রাখছিলাম, উনি 4-5 দিন পরে বাড়িতে চলে যাবে, ওখানে থাকবে না, বা অন্য জায়গায় ভর্তি হবে, এমন একটা সিচুয়েশন হয়। এখন আমি টেনশনে পড়ে গেলাম যে কোথায় রাখবো, বা আমি ছাড়া এখন এর যে চলার পথ কিভাবে কি করব। আর সিদ্ধান্ত নিলাম, পরে ওখান থেকে ভাবলাম যে এটা একটা সুবর্ণ সুযোগ, আমি যেটা আগে থেকে চাচ্ছিলাম সেটাও হবে, আমি বিয়েও করে নেব, এরকম একটা সিদ্ধান্ত নিলাম। নিয়ে বাসায় কাগজপাতি খোঁজার চেষ্টা করি, দেখি আমার কাগজপাতি নাই। আমার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, কই সেগুলো, সার্টিফিকেট, সব ফাইল ছিল, কিছুই নাই। আচ্ছা, কিছুই না। আমি আবার হচ্ছে বাড়িতে একটু জিজ্ঞাসা করলাম যে কাগজপাতিগুলো, বলে কি করবি এমন। তাদের কোশ্চেন শুনে বললাম যে কাজের দরকার আছে, কলেজের দরকার বললাম, কিন্তু তারা বের করে দিলেন না। বরঞ্চ পরবর্তীতে জানতে পারি যে হচ্ছে আমার ফ্রেন্ড যারা ছিল, ওই পুলিশের ঝামেলা হওয়ার পরে আমার বাবা মা, ওই কাছের একজন বেস্ট ফ্রেন্ড থাকে, সব সময় সাথে ছিল, আর জীবনে যা কিছু আছে তার সাথে সব শেয়ার করতাম। তো ওকে জিজ্ঞাসাবাদ করছে যে মেয়েটাকে এরকম এরকম আসছে, এরকম। তো সে আবার সব বলে দিছে যে এরকম ইসলামিক, আমার ফ্রেন্ড নাম হচ্ছে অনন্ত। না, ওরা চলে গেছে, পুলিশটা চলে গেছে পরবর্তীতে 2-1 দিন পর। যখন আমি বাসায় এসে কাগজপাতি পাই না, তখন আমি জানতে পারি বিষয়টা।
তো সে বলে দিছে সবকিছু যে এরও ইচ্ছা আছে ইসলাম ধর্ম গ্রহণ করার, বিশেষ আগে থেকে এরকম করে বলতো, আর তারপরে এরকম একটা মেয়ের সাথে রিলেশন করে, সেটাই হচ্ছে এই মেয়ে। Oh my God, okay. এতে তো ফ্যামিলির মেন্টালিটি অনেক ঘুরে গেছে, আমার উপর আর কোনোভাবে বিশ্বাস আস্থা রাখার মতো পরিস্থিতি নাই। তারা সর্বোচ্চ পরিমাণ এখন আমাকে আটকানোর চেষ্টা করবে। হ্যাঁ, এখন আমি সিচুয়েশন বুঝে কাগজপাতি ছাড়াই অবস্থা খারাপ বুঝে বাসা থেকে বের হয়ে যাই একদম, যে রংপুরে আসি, এসে এর সাথে দেখা করি। এইদিকে যে ছিল তিনিও চলে যাবেন, অবস্থা খারাপ। তো আমি প্রথমত রংপুরে যেসব হুজুর, তারপরে হচ্ছে আলেম যারা মসজিদে ছিলেন, দু একজনের কাছে আমি দেখা সাক্ষাৎ করি যে আমি আসলে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছি, এক্ষেত্রে আমার কি করণীয়। তারা অনেক রকম জিজ্ঞাসাবাদ করলেন, আর দেশের অবস্থাও খারাপ। তো তারা সর্বোচ্চ পরিমাণ প্রথমে একটা কথা বলেন যে কাগজপাতি দরকার তোমার, জি, কাগজপাতি ছাড়া এটা সম্ভব না। তো এ আমাকে আবার বলতো যে আগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ না করলে তো আমি আর বিয়ে করতে পারতেছি না, আর জিনিসটাকে সবাই স্বাভাবিকভাবে নেবেও না। আর আমাদের চেনা পরিচিত বা পাশে যে একজন থাকবে এরকম কোনো ফ্রেন্ড বা বড় ভাই বা মানুষ কেউই নাই, নিজেই। তো এরকম করে অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু ব্যর্থ হলাম কাগজপাতির জন্য। এখন আমি কি করব? একটা মেয়ে, আমি রাস্তায় বসে আছি, সে চলে গেছে। এখন এমনও চাইলাম যে মেসে কিভাবে রাখবো না কি করব, বা তাকে রাখতে গেলে তো আমাকে কিছু খাওয়াতে হবে। এখন আমি যে বাড়িতেও ফিরে যাই, আমি যে বাসা থেকে বের হতে পারবো, বাড়িতে কোনো স্টেপ নেবে না এর কোনো গ্যারান্টি নাই। সব মিলে সিদ্ধান্ত নিলাম যে না, এখন আমার কিছু করতেই হবে। পুরা নিরুপায়। বেশি খারাপ লাগতেছে, একটা মেয়ে আমার সাথে, আমার চেনা জানা নাই, টাকা পয়সা নাই, আমি কি করব? তখন কি চাকরি করেন না? আমি ওখানে আসলে চাকরি করতাম, পরে এই বিষয়গুলো ঝামেলা হওয়ার পরে উনিও ছেড়ে দিছে। বলতে ওনার ওখান থেকেও সমস্যা আসছিল সব মিলে, যে তুমি এরকম একটা ভুল কাজ করছো। উনি তো পুলিশ আসার পরে উনি অবশ্যই আমাকে আর এগ্রি করবেন না, রাখবেন না। আর যার কাছে কাজ করতাম তিনি আবার আমার মামা, যিনি আমার নিজের মামার বস, খুব আন্তরিক, মানে ফ্যামিলির সাথে খুব ঘনিষ্ঠ বন্ধু, পারিবারিক বন্ধু। ওটা একদম বাদী, অফিসের কথা একদম বাদী দিলাম। তো ওখানে 3 বছরের আর কি কন্ট্রাক্ট করা হয়, সাইন করে নেয় আমার সাথে। আমি হচ্ছে 6 মাস কাজ করব, বেতন পাবো না, তারপরে এরকম একটা এগ্রিমেন্ট করে নেয়। সেই হিসেবে আমি একজন শুধু কাজই করতাম, টাকা পয়সা আর্নিং ভাবে করতাম না। আচ্ছা, এই সিচুয়েশনে একটা মেয়ে, আমি বেকার একটা ছেলে, আমি কি করব, কোথায় যাব? এখন ভাবলাম যে পরিস্থিতি সিচুয়েশন নাই, আমি কি করব তাকে। আমি এখন মানে আমার ইচ্ছা যে এটা একটা সুযোগ, বাসায় জানাজানি হয়েছে, একজন মুসলিম মেয়ে, আমি ইসলাম ধর্মগ্রহণ জেনেও ফেলছি, আমি বাসায় ফিরবো না, আমার লক্ষ্যে আমি দৌড়াবো। কিন্তু কোনো পথ পাইলাম না, কাগজপাতি নাই, কিছু নাই। শেষ অবধি জানি বিষয়টা অনেক খারাপ, যেটা বলবো অনেকে খারাপ চোখে দেখবে, কিন্তু সত্যি বলতে আসলে আমার কাছে কোনো পথ ছিল না। মনকে আগে জিজ্ঞেস করছে এটা কি সঠিক, শুধু একটা কথাই মনে বলছে যে সামনে এগিয়ে যেতে হবে, হার মানা যাবে না। তো আমি আমার মেসে ছিলাম, ইন্টারমিডিয়েট যখন পড়ছি মেসে ছিলাম 1 বছর। সেখানে হিন্দু বড় ভাই যারা ছিল, প্রথমে আমি আলাপ আলোচনা করলাম নিজেদের মধ্যে, দেখো আসলে কাগজপাতি নাই, আমি চেষ্টা করলাম ইসলাম ধর্ম গ্রহণ করার, আবার তোমাকে নিয়ে যে আমি রংপুরে থাকবো এটা সমস্যা, আমরা ঢাকায় যাব, কিছু করতে হলে আমাকে বাইরে যেতেই হবে, বাইরে যাব, কিন্তু কাগজপাতি নাই। আবার তোমাকে নিয়ে ঘুরবো, একটা মেয়ে, কোনো ঝামেলা হলে আমি বিয়ের কি কাগজ প্রমাণ দেখাবো, আমার ভোটার আইডি কার্ড নাই, আমি কি দেখাবো যে আমি একজনকে, বা আমি কাজ নেব কিভাবে বাহিরে। সব কাজের কথা বাদ দিলাম, আমার কথা বাদ দিলাম, কিন্তু তোমাকে আমি সেফটি রাখবো কিভাবে? সঠিক। এভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা, বর্তমান সময় সিচুয়েশন অনেক খারাপ দেশের। পরে সিদ্ধান্ত নিলাম যা হবে হবে, যদি পাপ হয় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিছি। হিন্দু বড় ভাইদের বললাম যে আমি বিয়ে করব। অন্তত এতটুকু মাথায় রাখছি যে আমাদের ধর্মে যদি শাখার সিঁদুর থাকে, তাহলে রাস্তার মানুষ বা কেউ ওইভাবে দেখবে না, প্রমাণও খুঁজতে যাবে না। এটা একটা সেফটি, বাহ্যিক সাজগোজের দিক দিয়ে এটা একটা সেফটি আমাদের ধর্মের, ওই ধর্মের ছিল। শাখা সিঁদুর থাকলে বুঝতেছে এটা ওয়াইফ বা বিবাহিত। আর বাসা ভাড়া নিতে গেলেও কাগজপাতির দরকার হয়, নানান সমস্যা হয়। এক্ষেত্রে এই সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। বড় ভাইদেরকে বললাম বিয়ে করব, তারা আমাদের কাছে কোনো কাগজপাতি নাই, এই সময় বিয়েটা কিভাবে হয়? পরে মন্দিরে যে কোনোভাবে, মানে শুধু শাখা সিঁদুর পরে
কোনোভাবে শুধু বিয়েটা সম্পন্ন করছি, মানে সাজগোজের মাধ্যমে। ও মানে তখন আপনাকে শাখা সিঁদুর পড়তে হয়েছে? জি, আচ্ছা, পরিস্থিতির কারণে। পরিস্থিতির কারণে। কারণ আমাদের বড় ভাইদেরকে বলছি যে কোথাও রাখে, তারাও সহযোগিতা করেন না, এইভাবে সহযোগিতা করবেন না। স্বাভাবিক। আর মেসেজ ছিলাম, আমার ফ্যামিলির সাথেও যোগাযোগ ছিল, যদি খবর যায় কখনো তাহলে আমাকে এখানে এসে আবার ধরে নিয়ে যাবে, যেহেতু পুলিশও আসছিল। তো ওখানে বিয়ে সম্পন্ন করে ওই রাতের মধ্যেই শুধু 1,000 টাকা গোছাই বড় ভাইরা, ওই 1,000 টাকা দিয়ে 800 টাকার মধ্যে দুজন ঢাকায় চলে আসি। 1,000 টাকা দিয়ে দুজন ঢাকায় চলে আসি। আসার পরে ভোর 4টা, মানে 4টা সময় পৌঁছায় আপনার হচ্ছে পেয়ারা বাগান, গাজীপুর পেয়ারা বাগান। নামার পরে বাস চলে গেল, একটা মেয়ে, আমি, হাতে ব্যাগ, জামা কাপড় কিছুই নাই। এখন আমরা যাব কোথায়? এবং কোনো ফিউচার প্ল্যান নেই? কোনো ফিউচার প্ল্যান নাই আমাদের। আল্লাহ, এ তো সিনেমা। তো ওখানে আসার পর একটা ফ্রেন্ডকে পাই, আমি নাম উল্লেখ করবো না কারোই। তো সে সিচুয়েশন বুঝে ঠিক আছে আমি আসতেছি, ওই সময় আসে। এসে যখন আমাকে দেখলো, আমি প্রথমে ডাকলাম যে আয় আগে আমার সাথে দেখা কর, কারণ মেয়ে আছে এই সময় এসে দেখা না করতে। আর রাস্তায় আছি, ঢাকা শহর, আমার লাইফে প্রথম জার্নি ঢাকাতে, একদম প্রথম। আমি বাইরে কোথাও ঘোরাফেরাও করি নাই, আমি এমনও মানুষ আছে, আমি খুব নর্মাল একজন। তো সে আসে, এসে যখন দেখে একজন মেয়ে, সবকিছু বললাম। এখন বলতেছে কই যাবি তাহলে তোরা? আমি বললাম আসলে আমার থাকার জায়গা নাই, আমি কি করব, কোথায় কাজ করবো, কি করবো কিছুই জানি না, আমাকে একটু হেল্প কর। তো তার মনের মধ্যে, মুখের ভাবের মধ্যে ওইরকম একটা রুচিবোধ নাই, কিন্তু আবার বিপদে ফেলেও যে যাবে এমনটা পারতেছে না। তো সে বলল আচ্ছা বাড়িতে আমি দেখতেছি। তার বাসায় যেয়ে দেখলাম ছোট্ট একটা রুম, খুব খারাপ অবস্থা। সে রুমে তার বোন, মা, সে খুব কষ্ট করে থাকে। সেখানে আমরা দুইজন গেছি। তো মানে বসে যে থাকবো এতটুকুই সিচুয়েশন হচ্ছে না, খারাপ লাগলো। তাহলে অন্তত যে বিপদটার মধ্যে ছিলাম ওটা তো কাটায় আসছি, থাকি একটু, সব ক্লিয়ার করে একটু বললাম। তো আগে বলতেছি না যে আমরা হিন্দু মুসলিম, কারণ সে সাজে আছে। আমি তাকে বলছি যে সে হচ্ছে বিয়ে করছি, বাসার থেকে মেনে নেয় তাই আসছি। কারণ ওই সিচুয়েশনটা ওখান থেকে যদি আমাদেরকে বের করে দেয়, আমার তো চেনা জানে না, আমি যাবো কোথায়? মনের মধ্যে ভয়, টেনশন, অনেক কিছু সব মিলে ওখানে থাকলাম। দেখি সে সকাল 8টায় কাজে যায় গার্মেন্টসে, আসে রাত 9টায়। এক্ষেত্রে মা যায়, ও চলে যায়, শুধু বাসায় থাকে ছোট্ট একটা বোন। তাহলে আমাদেরকে বাসা খুঁজে দেবে কে, বা আমি কাজ খুঁজবো কোথায়? আমার তো নতুন জায়গা, আমাকে তো একটু সময় দিতে হবে, বা 2 দিন যে থাকবো এতটুকু তো আর্থিক সহায়তা বা পকেটে আমার কিছু নেই, মাত্র 200 টাকা। কি করি? শেষ অবধি সে তো কাজে চলে গেল, বসে আছি, একটু ভাত রান্না করে গেছিল, খাইলাম, একটু বিশ্রাম নিলাম, নিয়ে ও তো ক্লান্ত ঘুমায় গেছে। এদিকে আমি চেষ্টা করতেছি যে এখানে থাকা সম্ভব নয়। সকাল থেকে সন্ধ্যা অবধি থাকলাম, রাতে ঘুমানোর মতো জায়গা নেই। পরে আমি ফেসবুক আবার স্ক্রল করতেছি, করতে করতে 4-5 জন এরকম কয়েকজনকে বলার পরে একজন বলল, আসলে থাকে কিছু মানুষ থাকে যারা সর্বোচ্চ সহযোগিতা করে, আবার এই লাইফে অনেক মানুষ আছে যারা সর্বোচ্চ কাছের মানুষ সবচেয়ে বেশি বেইমান হয়। একদম একদম। তো ও বললো কি বললি, সেরকম সিচুয়েশন আমাকে আগে বলবি না? আচ্ছা ঠিক আছে। তখন গাজীপুর বললো মোহাম্মদপুর হাজারিবাগ, ওখানে হচ্ছে একটা বড় ভাই আছে, ওনাদেরকে আমি বলতেছি ওখানে কাজ সহ বা থাকার ব্যবস্থা করে দিবে আপাতত। আমি বলছি অন্তত নিজেকে সেফটি রাখ। আমি বললাম, খোলামেলায় বললাম যে বন্ধু আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই। তো বললো আচ্ছা চিন্তা করিস না, তোকে আমি 1,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। সে আবার 1,000 টাকা পাঠিয়ে দিল। তো আমি আবার বিকাল হয়ে গেছে, বিকালেই রওনা দিছি। আগে বের হয়েছি, তারপর যে বন্ধুর বাড়িতে ছিলাম তাকে ফোন দিয়ে বললাম আমাদের থাকার জায়গা সব হয়ে গেছে। টেনশন দিলাম না, কারণ বললাম যে হয়ে গেছে, আমি এখন যাচ্ছি, চিন্তা করিস না। তো বললো যে এইভাবে যাচ্ছিস, সবকিছু চেনা জানা কি আছে যেখানে যাচ্ছিস? তাই বললাম হ্যাঁ চেনা জানা, সমস্যা নেই, সমস্যা হলে আমি তোমাকে জানাবো, কতকে জানাবো। ঠিক আছে সাবধানে যা। চলে গেলাম, যাচ্ছি, এক অচেনা জায়গা, চিনি না। তারপরে যাদের কাছে যাচ্ছি তারাও যে আসলে ভালো হবে কিনা, ঢাকা শহর কোনো গ্যারান্টি নাই। তবুও যাচ্ছি যে সামনে এই পথ ছাড়ার কোনো পথ খোলা নেই, আগাতে হবে, ভয় পেলে চলবে না, সাহস নিয়ে যাচ্ছি। তবে আমি যতবার এই জীবনে আটকে গেছি ততবারই আমাকে মানসিক সাপোর্ট দিছে, অনেকভাবে সাহস দিছে, একজন মেয়ে হয়ে সবসময় বলছে। তো ওখানে গেলাম, যেতে রাত 9টা বাজছে, যে পরিচয় হলাম ভাইদের সাথে। তো
বসে আছি। এখন উদ্দেশ্যহীন, তারা বললো থাকার জায়গা আছে, সব কিছু কাজের ব্যবস্থা আছে, যে দেখি কিছুই নাই। তারা আমাদেরকে নিয়ে খুঁজতেছে বাসা। হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাটে যায়, কাগজ আছে, অ্যাডভান্স দেওয়া লাগবে, আমাদেরকে বলে তোমাদের কাছে টাকা পয়সা আছে, অ্যাডভান্স আছে? না। মাথা নিচু করে লজ্জায় বোধে বলতে হয়, না ভাই আমাদের কাছে কিছুই নাই। তো ওরা বলে তাহলে খুঁজতে হবে। এভাবে খুঁজতে খুঁজতে রাত 11টা বেজে যায়। ওই যে দুপুরে খাইছিলাম আর কোনো খাওয়া নেই, তাদেরকে বলতে পারছি না যে আমরা না খেয়ে আছি। আমার সবচেয়ে, আমি যখন আমার নিজের কষ্ট হয় তখন আমি এর দিকে তাকিয়ে ভাবি যে তো একটা মেয়ে, এ কেমন করে সহ্য করতেছে, একটা চা হোস্টেলে চা খাচ্ছে আর বসে আছে চায়ের দোকানে। তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে কিন্তু ব্যর্থ, বাসার হলো না। এখন রাতে থাকবো কোথায়? তারা বলতো যে ভাই অনেক খুঁজলাম, বাসা পেলাম না। পরে চা খেতে খেতে চালা মানে একটা ভরসা বিশ্বাস ছিল, কখনো মানে ভেঙে পড়লেও ওই আল্লাহর প্রতি আমার খুব ভরসা ছিল যে কিছু না কিছু হবে, আমরা তো মানুষ, আটকে তো থাকবো না। ওখানে মানে বুক ফেটে যাচ্ছে যে আমি একটা মেঘ না, এখন কী করবো? আমার লাইফে প্রথম এরকম করুণ সিচুয়েশন। আল্লাহকে ডাকতেছি, হঠাৎ করে যার চা খাচ্ছে চালা বললো যে কী সমস্যা, বাসা পাচ্ছি না। আমার চেনা জানা 2জন আছে, দেখি বলে দেখি যদি রুম হয়। তো উনি খোঁজখবর নিতে নিতে, যে দোকানে বসে চা খাচ্ছেন সেই চালা, বাপরে আল্লাহ কেমন করে হেল্পটা করে। ওই চালা খোঁজখবর নিয়ে বলে হ্যাঁ একটা রুম ফাঁকা আছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। দ্রুত ওখানে গেলাম, যে ওনারাও অ্যাডভান্স চাইলো, বাসা ভাড়া 3700 টাকা অ্যাডভান্স চাইলো। আমি বললাম আমাদের পরিস্থিতি খুব খারাপ। তো যে ভাই ছিল, ওই ভাই শুধু 500 টাকা দিল আমাকে। দিয়ে ওনার আপুর সাথে কথাবার্তা বলে, মানে বাড়িওয়ালা আবার আপু, কথাবার্তা বলে রুমটাতে ঢুকি। রুমটাতে কোনো রকম ওই যে সিরিয়াল বাই যে ভাঙা রুমগুলো থাকে এমন। অন্তত চিন্তা করলাম যে পরিবেশ যেমনই হোক, রাতে তো সেফটিটা পাইছি, একটু তো নিরাপদে থাকতে পারবো। 2জন রুমে ঢুকলাম, লাইট নেই, কিছুই নাই। তো একটা ভাই লাইট দিয়ে গেল, লাইটটা লাগাইলো। ওই যে ভাইগুলো ছিল সাথে, হ্যাঁ, ওরা চলে গেল যে কোনো সমস্যা হলে বলিও, এতটুকুই। হ্যাঁ, এটাই আমার কাছে অনেক। চলে গেল। এখন আমাদের রুম ফাঁকা, হাতে ব্যাগ নাই, কিছু নাই, খাট চেয়ার টেবিল, ফ্যান, গরমের সময় ফ্যান, থালা বাসন কিছুই নাই। ওই এমনি মেঝেতেই শুইলাম। আমি শুইছি, মেঝেতে মাথা দিছি, আমার হাতের উপরে মাথা দিয়ে আছে। এটাই আমাদের বালিশ, এটাই আমাদের বেড। রাত পার করলাম। এর মধ্যে অনেকজনকে বললাম যে কিছু টাকা, এই মুহূর্তে টাকার প্রয়োজন খুব হয়। অনেকজনের, অনেক কাছের মানুষ অনেকজনের থেকে চাইছি, কেউ সহায়তা করে নাই। এমন বলে মানে টাকা যদি বলি যে বন্ধু একটা কথা বলি, কিছু মনে কর, হ্যাঁ বল, আসলে আমার অবস্থাও খুব খারাপ, তো মানে আমি চাই নাই তার থেকে টাকা। তারপরে রাতটা কেটে যায়, সকাল মানে রাতে তো ঘুম আসে না। কালকে কি করব, খাবো কি, কাজ খুঁজতে হবে, আমাকে যেতে হবে। সকালে উঠলাম, উঠে কাজ খুঁজতে যাই, 3টা 4টা, সারাদিন কাজ খুঁজি, না খেয়ে থাকে। সে না খেয়ে থাকতে, আমিও না খেয়ে থাকি। পকেটে 50 টাকা 100 টাকা থাকে, রেখে দিই যে শেষ রাতে যে খাবো। ঘুরে ফিরে কাজ পাই না, ব্যর্থ হই। যেখানেই যাই, ভোটার আইডি কার্ড আছে, কাগজপাতি আছে, এটা লেবারি করতে গেলেও কাগজপাতির দরকার হয়। স্বাভাবিক, মানুষ এখন কাগজ ছাড়া বিশ্বাস করে না, কারণ পারি না। তাই আল্লাহর কাছে মানে হেসেই বলি, আল্লাহ কি পরীক্ষা নিচ্ছ, পরীক্ষা নিচ্ছ কি, একটু দেখো, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আবার আসি বাড়িতে, জিজ্ঞাসা করে যখন যে কাজ পাইলা, উত্তর দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না। ও এর মধ্যে বাড়িতে কি আর যোগাযোগ হচ্ছে না? কোনো যোগাযোগ নাই, ফোন দিই নাই। হ্যাঁ, ওইদিকে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু জানি না। এদিকে আমার সিচুয়েশন অনেক খারাপ, আমি ওইদিকে চিন্তা বাদ দিয়ে আসছি। পরে চাকরি পেলেন কেমনে বলি তো? এইভাবে কয়েকটা দিন যায় না খেয়ে। 10 টাকা থাকে, রাত 8টা 9টার সময় মুড়ি কিনে নিয়ে আসি, 10 টাকা 20 টাকা। সরিষার তেল নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, ওই সাদা মুড়ি খেয়ে রাত কাভাত দিই। এরকম সিচুয়েশন হতে হতে একটা দিন ওই খাবার টুকু আর কোথাও পেলাম। 52 জনের কাছে আমি টাকা চাইছি দিনে, 52 জন গুনছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, একজনও টাকা দেয় নাই। শেষ অব্দি 4 জন মিলে আমাকে 90 টাকা পাঠাচ্ছে।
4 জন মিলে বিকাশটায় তুলছি, 80 টাকা বাঁচছে। সিরিয়াসলি কি করব, না খেয়ে আছি, এও না খেয়ে আছে। আমি বললাম তোমার খুব ক্ষুধা লাগছে না, জিজ্ঞেস করি তো। সেও অ্যান্সার দেয় যে আমি সকালে ঘুমাই, দুপুরে উঠি, আর দুপুরে ঘুমাই রাত হয়ে যাবে, আর রাত তুমি থাকলে একসাথে ঘুরো, আবার কালকে কাজ খুঁজে, সমস্যা নেই, ক্ষুধা লাগে নাই। কথাগুলো শুনলে হৃদয় বাঁধে যে কীভাবে পারে একটা মেয়ে ভাবে বলতে। আমার কিছুই নাই আমার হাতে। পরের দিন পুরোটা দিন না খেয়ে রাত 10টা বাজে, মন খারাপ করে চোখের পানি সামনে তার কাটতে পারি না, বাইরে দাঁড়ায় আছি। ঠিক ওই যে বড় ভাইগুলো বাসা খুঁজে দিল, বড় ভাইয়ের সাথে দেখা, বললো কি খবর, খাওয়া দাওয়া হয়েছে, ভাবি কেমন আছে। লজ্জা পাইনি যে ভাই কাজ খুঁজছি, কাজ পাইনি, খাওয়া দাওয়া হয়নি না, কি বলেন, আচ্ছা চলেন আমাদের সাথে চলেন। ওনারা আবার মেসে খায়। মেসে গেলাম, আলু ভর্তা ডিম ভাজি দিয়ে খাচ্ছি। আমার ভাতটা ঢুকবে কিভাবে বাড়িতে একজন না খেয়ে? ওখানে বলতে পারতেছি না যে আমাকে একটু ভাত দেন। খাবার মানে চোখের পানি খাবারের প্লেটে পড়তেছে। তখন যিনি রান্না করেন খালা বলতেছে কি হয়, কান্না করতেছে কেন? তখন পরিচয় দিল যে এরকম এরকম। তো আমি বললাম সব খুলে যে কাজ পাইনি, না খেয়ে আছে। ও যে বউ না খেয়ে আছে? আমি বললাম হ্যাঁ। কি বলো পাগল ছেলে, যাওয়ার সময় এখান থেকে খাবার নিয়ে যায়। উনি এখন ওনার কাছে সবাই খেতে আসে। উনি এখন মানে আল্লাহ পাকের ইচ্ছা ওখানে বললো যে এই ওই জায়গাতে একটু কাজ দে না, অনেক লোক খেতে আসে মেসের মতো। আল্লাহ পাকের ইচ্ছায় পরের দিন ওখানে কাজ হয়ে যায়। দিন 300 টাকা, 12 ঘন্টা কাজ করি। সকাল 8টায় বের হতাম, এভাবে রাত পার করতাম। কোনো বালিশ নাই, হয়তো এর ওন্না ছিল এরকম মোড়ায় মোড়ায় মাথায় দিতাম। এবং গরমের মধ্যে ফ্যানও নাই, কিছুই নাই। পাশে রান্নাঘর, অনেক ঘেমে যায়, গরম লাগে, কিছু করতে পারি না। 8টায় কাজে যেতাম, রাত 9টায় আসতাম। সারাটা দিন না খেয়ে কাজ করতাম, কোমর লেগে যেত, কষ্ট হতো। তো এমন যখন 300 টাকা পাইলাম খুব খুশি লাগলো যে আমি 300 টাকা দিয়ে ভাত কিনে নিয়ে যে খাবো দুজন মিলে, অনেক তৃপ্তি। যখন হাতে টাকা পেলাম খুশি হয়ে প্রথম দৌড়াই যে একে বললাম যে রেডি হও, এর হাতে টাকা দিলাম, দুজন মিলে বের হলাম। হয়তো ভাবছি যে টাকা গোছানোর মতো পরিস্থিতি নয়, ওই 300 টাকা দিয়ে পাঙ্গাস মাছ বা ভর্তা দিয়ে ভাত খাইলাম। ওই রাতটুকুই অত শান্তি। হয়তো পকেটে 5 টাকা বাসে, দুপুরে 1 ঘন্টা নাস্তার টাইম দেয়, ওই 5 টাকা দিয়ে পাউরুটি কিনে আমি আবার দৌড়াই বাড়িতে আসি, এসে 5 টাকার পাউরুটি এঁকে দিই যে খাও, আমি আবার কাছে যাই। যিনি কন্ট্রাক্টর ছিলেন তাকে তিনি সব কথাই বললাম কাজ করতে করতে। তো এরকম কয়েকদিন যাওয়ার পর, কিছুদিন যাওয়ার পর তিনি বললেন যে তোর তো অনেক সমস্যা বুঝতে পারতেছি। উনি কি করলেন যে আমরা 6-7 জন কাজ করতাম একটা ফ্যাক্টরিতে, প্যান্ট ভাঁজ করতাম বা সুতা দিকে দিতাম, এইভাবে সারাটা দিন। ওনাকে যখন বললাম উনি কি করলেন, 6-7 জনের থেকে 100 করে টাকা নিলেন। যখন আমি আসবো কাছে দিয়ে 500 টাকা হাতে দিয়ে বললেন যে আমার 300 আর ওদের 500, 800 টাকা। এভাবে হোটেলে খেলে টাকা পয়সার দরকার হয়, তুই যে পাতিল কেন, তারপর বাজার করিস, খেতে পারবি। এভাবে যাই। 2-1 দিন কাজ করার পর তিনি আবার বলেন যে আচ্ছা তোর বাড়িটা আমি একটু দেখবো। আমি ভাবলাম যে হ্যাঁ, কন্ট্রাক্টর মানুষ, সাহায্য করতেছে। এখন অনেকে আছে এইভাবে টাকা পয়সা নেয়, অথচ পরিস্থিতি ওইরকম নয়। তো আমি বললাম ঠিক আছে যাইন। হয়তো আমি ভাবছি যে গেলে হয়তো আমার পরিস্থিতি দেখলে তিনি হয়তো আমাকে আরেকটু ভালো বেতন বা 100 টাকা যদি বাড়ায় দেয় আমার পক্ষে ওটাই অনেক। বাসায় নিয়ে গেছি, বাসা দেখাইছি। তিনি বললেন এই পরিস্থিতিতে থাকিস? বিশ্বাস করবেন না, নিচে নেমে মানে বাসা সাইডে নেমে বলতেছে তোর অবস্থা তো খুব খারাপ, একটা প্রস্তাব দে, ভালো করতে পারবি জীবনে, তোর অভাবটা থাকবে না। আমি বললাম কি? অনেক আশা নিয়ে আসি, অনেক খুশি হয়েছি। বলতেছে কালকে দুপুরে আমি একটা মেয়ে নিয়ে আসবো, আমার বান্ধবী, তুই আর তোর বউ খাইতে যাবি, 1 ঘন্টা রুমটা ছেড়ে দিবি, তোকে 3000 টাকা দেব। আমার শুনে মানে আমি অবাক যে আমি কার সাথে কাজ করছি, কার থেকে কি আশা করছি। আল্লাহ মাফ করুক, ওখানে ওনার সামনে না স্বীকার করি নাই। আমি বলছি ঠিক আছে আমি বলে দেখি। দেখ ভালো কি ব্যবস্থা হয় বলে জানাস। আমি এখন চলে গেছি, উনি চলে গেছেন, বাসায় এসে আমি এখন কি বলবো একে বলতে। আমি এখন ওনাকে যদি ওটাতে রাজি না হই, কালকে কাজে যাব, কি সিন ক্রিয়েট করতে পারে,
বা স্থানীয় লোক হঠাৎ করে এসেই যদি বলে যে হচ্ছে এ আমার থেকে 20,000 টাকা নিচে দেয় না, টাকা পয়সা নিচে, যেটাই হোক, মানুষ তো ওনার কথাই বিশ্বাস করবে। আমি আটকে গেলাম সব দিক দিয়ে। ওটাতে এরকম সত্যি বলতে অসৎ পথে অনেক টাকা উপার্জন করতে পারতাম, অনেক অফার আসছে, কিন্তু কোনোটাতে রাজি হয়। ওনার এই প্রস্তাবে আমার যে কাজ করতাম এই কাজও গেল। বাড়িতে এসে যখন এসে শেয়ার করলাম, এই বললো যে আচ্ছা ওখানে কাজ করার দরকার নেই, কারণ তুমি কালকে কাজে গেলে তোমাকে যদি আটকায় রাখে, আমাকে যদি ডাকে, আল্লাহ মাফ করুক। কি হবে, কি করব? সব শেষে আবার নিঃস্ব। মাস ফুরে আসতেছে, বাসা ভাড়া দিতে হবে, কিছুই নাই। এমন কোনো দিন যায়নি মানুষের কাছে হাত পাতি নাই, ফেসবুকে কারো থেকে সহযোগিতা পাই নাই। আর এর মধ্যে ঘটনা হচ্ছে আমি কি করব, এ অসুস্থ হয়ে পড়ছে, খারাপ লাগে। তো তাকে নিয়ে সিদ্ধান্ত নিলাম। এদিকে একজন শুধু আমার চাচি আছেন, তিনি আমাকে ডাকতেন যে ওনারা আবার ওইভাবে জানতেন না যে মুসলিম, ওইভাবে বাড়ি দিছে। তিনি ডাকতেন, হঠাৎ করে তাকেই জানালাম যে সমস্যা হচ্ছে, আমরা কি 4-5 দিন থাকতে পারবো আপনার ওখানে? বললে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। এলে সমস্যা হয়, বাবা মা মেনে নেয়নি তো কি হয়েছে। ওখানে গেলাম টাকা ধার করে নিয়ে। এখানে একটা ভাইয়ের নাম বলবো না, একটা ভাই সর্বোচ্চ হেল্প করছে, চেনা জানা নেই, কিছু নেই, অনেক ফোন করতো অনেক আগে। তো হঠাৎ করে ওই রাতের মধ্যেই, আমরা কালকে যাব, ওই রাতের মধ্যেই ভাইয়ের ফোন। অথচ 6-7 মাস হলো তার সাথে কোনো ফোন নাই, আমার কখনো দেখেও না, আমি তাকেও দেখি নাই। শুধু পেজে কমেন্ট করতো, ডান্স দেখে পছন্দ করতো, কমেন্ট করতো, ফোন করতো। আমি বিরক্ত হতাম, বা ভাবতাম একটা মানুষ এত ফোন করে। সেই মানুষ ফোন দেওয়াতে যখন সব খুলে বললাম, সেই মানুষ মোটামুটি আমাকে আর্থিক সহযোগিতা করেন ওই রাতের মধ্যে। কান্না করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ বাসা ভাড়া দেবো কেমনি, এখান থেকে বের হবো কেমনি, কি ঝামেলায় পড়বো, আমি যাবো, ভাড়া নেই, কার থেকে টাকা, না খেয়ে আসছি, দিন পাড়ি দিচ্ছি, কি করব? ওই রাতেই ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর কাছে 1000 কোটি শুকরিয়া। ওই টাকা নিয়ে বাসা ভাড়া দিয়ে ওখান থেকে চাষি বাড়িতে চলে যায়। ফ্রেন্ডদের, নিজের যে কাছে যার সাথে ডান্স করতো, আমার ডান্স পার্টনার, যাদেরকে সুপারিশ করে, বসের কাছে সুপারিশ করে যাদের কাজে ঢুকাই দিছে, যারা অনেক বড় স্বপ্ন দেখে, তারা ফোন দিয়ে একবার খোঁজও নেয় না যে কোথায় আছিস, কি করতেছিস। ইট ইজ ব্রাদার, ইট ইজ। বলছে না খেয়ে আছে, 100 টাকা দিতে পারবি, টাকা নাই, ফোন ধরে না, ব্লক করে দেয়। কাছে মানুষ সবচেয়ে আগে হাত ছেড়ে দেয়। পাই নাই, মানে খুঁজছি যে আসলে কাছের মানুষকে। জীবনে আক্ষেপ হয়েছে একটাই, আমি হয়তো নিজেই ভুল, আমি হয়তো বন্ধু বানাতে ভুল করছি জীবনে। আর বন্ধু বলতে কিছু হয়ও না, শেষ অব্দি এরকম মনে হলো। চাষির বাড়িতে গেলাম, ওখানে যে এলাকার আমার পীরগঞ্জের, ওখানে কিছু ভাইদেরকে বলি, ওরা বলে না ভাই সহযোগিতা করতে পারবো না, তো বাবা মা নিষেধ করছে যে তুই যদি ফোন দিস তোকে সহযোগিতা করতে নিষেধ করছে। এটা আবার আমার মুখের উপর বলে। তাহলে আমার বাবা মা ওখানে, আরেকটা কথা, যেখানে কাজ করতাম, ওই যখন না খেয়েছিলাম তখন আমি এতটাই নিরুপায় যে শেষ অবধি আমার বাবাকেই ফোন দিছি আমি নিজে, যে বাবা বিপদে পড়ে গেছি, এইরকম কঠিন পরিস্থিতিতে আছি, আমাকে দেন না 200 টাকা, আমি তো আপনার সন্তান, আমি সব ছেড়ে আসছি, অন্তত দিন শেষে আমি ভালো থাকি, এটাই তো আপনারা চাবেন। বা আমি যেটাই করি না কেন, আমি দূরে থাক, সম্পর্ক না থাক, বা আপনারা মেনে না নেন, আমি দূরে কোথাও না কোথাও ভালোভাবে থাকি, বেশি এটা আমাকে 200 টাকা ধার দেন, একটা মানুষ হিসাবে, সন্তান হিসাবে যে না দেন। বলে তুই না আল্লাহর পথে গেছিস, তোর না বউ আছে, আমাকে ফোন দিছিস কি জন্যে? ও মাই গড, বাবা, আপন বাবা। হ্যাঁ, সামর্থ্য নাই, বিয়ে করছিস কি জন্যে? কথাটা বলে কেটে দেয়, ব্লক করে দেয়। এর মধ্যে নাম্বার নিয়ে আমার মা একে বাড়িতে ফোন দিয়ে বলে, আমার ছেলে তোমার কোনোদিন করে খাওয়াতে পারবে না, তুমি ওকে ছেড়ে চলে যাও, ওর দ্বারা কোনো কিছু সম্ভব নয়। তারপর এ নিজে উত্তর দেয় যে কোনো কিছু দরকার নেই, আপনার ছেলে কি করতে পারবে না পারবে সেটা সময় হলে দেখতে পারবেন, আমি তাকে বড় করব। বাসায় আসার পর একে বলে যে তুমি চলে যাও, ওকে না বলে। আমি এসে শুনি, সিরিয়াসলি। পরে আমি বাড়িতে ফোন দিয়ে বলছি, আচ্ছা তোমরা যেভাবে বলো মেয়েটা যদি চলে যেত আমার কি হতো? আমার কথা তো একবারও ভাবলা না, আমি কিভাবে আছি? শ্বশুর শাশুড়ি চায় না তুমি সংসার করো বোন, খাবারের জন্য আমি তোমাদের তো সহযোগিতা দিলা না, এভাবে তো আমাদের
সর্বনাশ করতে পারো না। সর্বনাশ করতে পারো না। ভাইয়া এই পরিস্থিতি ভালো হতে শুরু করলো কখন? আচ্ছা, ওখান থেকে চাচা বাড়িতে যাই। চাচার বাড়িতে থেকে কঠিন হচ্ছে। সর্বোচ্চ কঠিন হচ্ছে, ওখানে চাচার বাড়িতে গেলাম, ওখানে চাচার বাড়িতে যে ওখানে অবধি মা ফোন দিয়ে বলে যে হচ্ছে ওদেরকে আশ্রয় দিস না, এইটা আমাদের শেষ আশ্রয়টুকু শেষ। দেখি তারা নানান রকম প্রশ্ন করা শুরু করছে, আমাদের দুজনকে খাবার আলাদা করে দেয়। তখন আমি বুঝলাম এখানে থাকা সম্ভব নয়, ওখান থেকে আবার বের হয়ে যায়। এবার ও সিদ্ধান্ত নেই যে ও আর বাড়িতে যাবে, আমি আমার বাড়িতে যাব, যা হয় দেখা যাবে। যা হয় হয়। আমি এতটুকু প্ল্যান করলাম যে আমি বাড়িতে যাব, কাগজগুলো তো এখানে, কাগজ আছে, যতটা পারি যেভাবে পারি কথাবার্তা বলে বা সব কিছু ঠিকঠাক করে আমি যাব। আমাকে এখন একটা রিস্ক নিতেই হবে লাইফে। তারপর একে বাড়িতে পাঠিয়ে দিলাম, আমি যাচ্ছি। বাসায় যেয়ে পৌঁছালাম সন্ধ্যার দিকে। যাওয়ার পর রুমে ঢুকলাম, সবাই অবাক, এ ফিরে আসছে। আসার পরে রুমে ঢুকলাম, তো তাদের মুভমেন্ট আলাদা। তারা আসার সাথে অনেক রকম প্রশ্ন করা শুরু করছে, কেন আসছিস, তো আমরা তো তোর কেউ নেই, বের হয়ে যা। তো আমি সব মিলে চেষ্টা করলাম, অনেক কথা বললাম, মানে 2টা কথা বলতে আমাকে চর মারছে। আমি আমার কষ্টের কথাটাও বলতে পারি না, বা আমি কি জন্য আসছি, কি চাচ্ছি, চর মারছে। তো আমি ঘটনাগুলো বলার পর যখন আমি 2-3টা লাইন কষ্টের কথা বলতে শুরু করছি, তারা বলতেছে তোর কষ্টের গল্প শোনার জন্য আমরা বসে আছি বলেই আমার মামা ছিলেন একদম মারধর করা শুরু করছে। আমি আর সুযোগই পাইলাম না কিছু বলার, এত মারধর, একদম গলা টিপে ধরছে। আমি বলতেছি, শেষ পর্যন্ত আমি বললাম, এইভাবে বলছি ছলনার জন্যে, যে সে তো আমার ধর্ম মতে বিয়ে করছে, তাকে মেনে নাও, না নিলাম আলাদা করে খাই, আমার কাগজপাতিগুলো আমাকে দিয়ে দাও। তো হচ্ছে এত বড় সাহস কিভাবে হয়, গলা টিপে ধরে ঘুষি মারছে, চর মারতেছে। আমার মামা ধরে আছে, আমার মাকে আমি মামাকে বললাম যে আমাকে যে মারতেছেন, আমার অবস্থা খুব খারাপ, আমাকে যে মারতেছেন আপনি আমার মারার কে? অনেক সিনক্রেট হয়। আমার মা পাশ থেকে কি বলতেছে জানেন, যে সে আমার ভাই হয়। আমি বললাম মারার কে? সে বলে যে সে আমার ভাই হয়। শেষে মারধর করে ঘরের দরজা আটকাই দিয়ে পুলিশের কাছে গেছে। তো আমি বুঝে গেলাম আমি তো এখানে আটকে যাব, হবে না। শেষ অবধি এরকমও হয়েছে যে এত পরিস্থিতি খারাপ যে আমি সুইসাইড করব। আল্লাহ মাফ করুক। মানে এরকম তাদেরকে বললাম, শেষে আমি অন্যায় করতেছি। তো এই সিচুয়েশনেও তারা বলতেছে এই গলায় দিয়ে তুই মরে গেলে আমাদের ভালো, তাও ধর্মান্তরিত হওয়ার থেকে, তোর মতো ছেলের দরকার নেই। যে ভিডিও করতেছে আমাকে একটার পরে বলতেছে এসব করিস না, তুই আমাদের সন্তান। পরামর্শ যে করবে এতটুকু সুযোগ আমাকে দেয় নাই। শেষ অবধি মানে ওখান থেকে আমি, যাই হোক, ওই সিচুয়েশনটা পার হয়ে যায়। ওই রাতের মধ্যে আমার দরজা খুলে বাথরুমে যাওয়ার নাম করে বাসা থেকে আবার গেট টপকায় পালাই যায়। কাগজপত্র পাওয়া গেল? কিছু পাই নাই, আমাকে মারধর করছে। আমি ওটা সম্ভবই না। পরে আমি পালাই যাই। ওখানে যে মানে এতটাই মারধর করছে, নাক দিয়ে রক্ত পড়তেছিল। একজন আশ্রয় দেয় বাড়িতে এলাকারই। ও রাতটা পার হওয়ার পরে সব কিছু শুনে একে আমি ফোন দিছি শেষ অবধি যে আমি এখন কি করব। এ বললো যে তুমি বাড়িতে যাও, যে আবার সবকিছু মিটে না, যতক্ষণ না কাগজপাতি না পায় তত আমরা কিছু তো করতে পারতেছি না। আবার যারা আশ্রয় দিচ্ছেন তারাও বাড়িতে বললেন যে মারধর করিয়েন না, ছেলে মানুষ যদি কিছু করে আপনাদেরই তো ক্ষতি, একটা মিউচুয়াল করে নেন নিজেদের মধ্যে। ওই রাতে বাসায় নিয়ে যায় আবার মারধর করে। মানে বসে আছি, লুঙ্গি আর একটা গেঞ্জি পরে 4-5 জন লোক এসে আমার মাইক্রোতে করে তুলে নিয়ে চলে গেল। আমি আর জানি না কোথায় নিয়ে গেল। নেশা পুনর্বাসন কেন্দ্র, দেখি রিহাব সেন্টার। ওখানে যাই দেখলাম 42 জন পাগল ছাগল সব বসে, যাওয়ার সাথে আমাকে শিকল দিয়ে বেঁধে রাখছে। আর এর মধ্যে আপনার সাথে যোগাযোগ নেই? ওই যে একবার যোগাযোগ করে বাসে ফেললাম, এর মধ্যে আর যোগাযোগ নাই। তারপর 3 মাস চলে গেল এভাবে। না 3 মাস নয়, এইভাবে যায়। এমন একটা ওখানকার পরিবেশ, মানে খাবার দাবার নাই, মারধর করছে, ভুল ভালো ওষুধ খাওয়াইছে, যে বিছানায় শুতাম সার পোকা কামড়াইছে। এর সাথে আর যোগাযোগ না। আমিও জানতাম না যে এখান থেকে বের হতে পারবো কবে। স্বাভাবিক, অন্তত যে দেয় সে ছাড়া কেউ বের করতে পারে না, কেউ না। এইদিকে তারপরে ম্যানেজার যখন আসতো, তখন আমার কাছে 17-18 দিন পার হয়ে যায়।
এসে আমাকে জিজ্ঞেস করতো যে কি অবস্থা, তোমার সিদ্ধান্ত কি। তো আমি প্ল্যান করলাম যে আমাকে এখন ছলনা করতে হবে এখান থেকে বের হতে হলে। তো ওখানে বলতাম যে আসলে নিজের ভুল বুঝতে পারছি, বাবা মা ছাড়া কেউ আপন হয় না, আর আমি আর ওই ধর্মে যাব না, সবকিছু বাদ দিয়ে দেব। তো বলছে ঠিক আছে। এই সুপারিশগুলো আমার ফ্যামিলিকে বলতো। এইদিকে আসলে বের হয়েছে, এইদিকে এর সিচুয়েশন ছিল 1 মাস 7 দিন আমি ওখানে ছিলাম। এর মধ্যে এ তো আমার খোঁজ খবর পাচ্ছে না, এর বাড়িতে ওখানে কিছু জানি না, অনেক খারাপ সিচুয়েশনে এ পুরা গলায় দড়ি দিয়ে দেয় যে আমার স্বামী গেল, একটা দিন কথা বললে মারধর করছে শুনলাম, তারপরে তার খোঁজ খবর 1 মাস 7 দিন কি হতে পারে। সব মিলে সে সুসাইড করে। এত বড় মানুষ দড়িতে ঝুলে আছে। সিরিয়াসলি জান্নাত এই ছবিটা কোনোভাবে একটা পিক তুলে ওদের ওখানে বান্ধবীর থেকে আমার ফ্যামিলির এইদিকে পার হয়ে আসে ফ্রেন্ডের। যখন আমার ফ্যামিলি দেখছে মেয়েটাও মারা গেছে, আমি ওইদিকে সুপারিশ করছি, সব মিলে তারা ভাবছে যাক বিপদ কাটছে। ওখান থেকে 1 মাস 7 দিন পর আমাকে বের করে। এদিক আমি জানি না যে এর এই অবস্থা। চিন্তা করেন কেমন মানুষ হলে একটা মেয়ে মারা গেছে, আবার এটা সুযোগ নিয়ে আমাকে বের করতেছে আমার বাবা মা। আরে তারও তো বাবা মা আছে। ওখান থেকে বের করার পর 10-12 দিন আমাকে নিয়ে গেল একদম দেশে বাড়ি, নাটোর সিংহা। ওখানে যখন ওখানে গেলাম 10-12 দিনের মধ্যে, যে কি পাড়ার লোকজন আমাকে খালি বলে যে মাথার সমস্যা কি ঠিক হয়েছে, মানসিক রোগী। 10-12 দিন থাকার পর এমন আমি যাই সামনে একজনকে দেখতেছি, মানে চেনা কিন্তু আমি বলতে পারতেছি না, এমন ওষুধপাতি খাওয়াইছে ওখানে অনেক। 10-12 দিন থাকার পর আমার মেন্টালিটি সব ঠিক হয়ে আসে। তো আমি তারপরে 12 দিন পর ওখান থেকে পালাই যাই কাগজপাতি ছাড়াই। তো পালাই যাওয়ার পরে ওখানে যে আমি এক হুজুরের সাথে দেখা করি, খোঁজ খবর নেই, আবার ঢাকায় চলে যাই। ওখানে কাগজপত্র পাওয়া গেছে না, আর আবারও পাই নাই। কিন্তু এক হুজুর যিনি আল্লাহ পাক মিলাই দিছেন, উনি আমাকে কালেমা পড়ে মুসলিম বানাইছেন। তারপরে সব কথাই বলি, তিনি বলে সমস্যা নাই। ওখানে উনি একটা এজিআর যে কুরিয়ার সার্ভিস, ওখানে আমার কাজ দেয়। 70-80 কেজি বস্তা মাথায় নিতে হয়, দিন 500 টাকা করে দিত। এই সিচুয়েশন পার করতে করতে এর সাথে আমার হঠাৎ করে যোগাযোগ হয়। একে আমি আনি, এ বের হয়ে আসে বাসা থেকে, আবার বের হয়ে আসে, আমি তাকে আবার রিসিভ করি। মানুষ বলে যে ভালোবাসার অপেক্ষা কেমন হয়, আমি একে আনতে যেয়ে মানুষ 1-2 ঘন্টা অপেক্ষা করে। সন্ধ্যা 6টা আসার কথা ছিল, বলছে আমি আসি বা না আসি, ফোন নাই এর কাছে। আমি পুরো রাত, সন্ধ্যা থেকে পুরাটা রাত, মানে পরদিন ভোর 8টা, সকাল 8টা অব্দি বাস স্ট্যান্ডে কাটাই দিয়েছি শুধু অপেক্ষায় যে সে আসবে। 5 টাকার কয়েল কিনে রাস্তা ফুটপাতে দিয়ে নিজে শুয়েছিলাম, শুধু রাত পার করছি সে আসবে। তারপরের দিন সে আসে। আসলে তার খালু মারা গেছিল যেখানে সে আসে, কিন্তু আমার এই সিচুয়েশনটা আলাদা ছিল। এটা অপেক্ষা। তো তাকে নিয়ে আবার যাই, যে এরকম অনেক কষ্টের কাজ করতাম। এতবার বলছি বাড়িতে ফোন দিয়ে, মানে একটা বস্তা তুলে বুকের দম আটকে আসতো। এই সিচুয়েশনে যাওয়ার পর বিশ্বাস করবেন না, আমার মানে নাম না বলি যে কারা এরকমও কাজ করছে, কালো জাদু করে না সম্পর্ক নষ্ট করার জন্যে, এই কালো জাদু পর্যন্ত করছে। সে রাতে ঘুমাইতে পারে না, উঠে চলে যেতে লাগে। এই জিনিসগুলো আমি একটু বুঝি, আগে থেকে একটু শুনতাম। তো উঠে চলে যেতে লাগে, আমি তাকে আটকাই, সে বাড়িতে যাওয়ার কথা বলে। এই সিচুয়েশন গুলো দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম। এরপরে আপনার লাইফটা ঘুরলো কেমনে সেটা বলেন। তারপরে একটু বলি, আর 2টা পার্ট আছে। তো 2 দিন পরে আমি খাই, আমার গলা দিয়ে রক্ত বমি পড়ে। পরে একটা স্বপ্ন দেখাতে, আমি স্বপ্নে যা দেখছি ওই সিচুয়েশন অনুযায়ী আমি মাওয়াতে চলে যাই। ওখানে এক কবিরাজ বলতে মসজিদের ইমাম সাহেব, 200 বছরের স্বপ্নে যা দেখছি তাই অনুযায়ী আমি একটা মসজিদের দেখা পাইছি। ইমাম সাহেব সঠিক বলেন যে হ্যাঁ এইটাই আসলে সঠিক। তো উনি আমাকে কিছু আমল নামা দেন, যা করে আমরা দুজন আল্লাহর রহমতে এখন সুস্থ। তো এতটাও নিকৃষ্ট কাজ তারা করছে আমাদেরকে আলাদা করার জন্য। শেষ অবধি ওখানে কাজ করার পর এর মধ্যে এন্ট্রি হয় আমার শাশুড়ির, এবার এর বাড়ি থেকে শাশুড়ি আসে, এমনটা জানতে পারি বা কোনোভাবে তার সাথে যোগাযোগ হয়। এমনটা তিনি বলেন যে যাই হোক, আমি জানতে পারছি আমার কথা যে আমি হিন্দু ছেলে। তো আমি যে কালেমা পড়ে মুসলিম হয়েছি, তো একে নিয়ে যাওয়ার পরে একসাথে ছিলাম না, নিয়ে যাওয়ার পরে ওই হুজুরের দ্বারা ইসলাম মতে বিয়ে করছি।
এবার ইসলাম মতে বিয়ে করে যেটুকু কাগজ বা ইমপ্রুভ থাকা দরকার তিনি আমাকে দিছেন ওইভাবেই, মানে আমাদের তো কাগজপাতি ছিল না, তো এইটা নিয়ে পরে আমরা ইসলাম ধর্মতে বিয়ে শাদী করে ওইভাবে জীবন পাড়ি দিই, ভালোই কাটছিল। শাশুড়ি এসে আমাদেরকে বলেন বা আমরা জানতে পারি যে তিনি তার মেয়েকে খুব ভালোবাসেন, সে যেমনই হোক সে সেভাবে মেনে নেবে, আর ফ্যামিলি মানে এর বাবা ভাই মেনে না নিলে উনি মেনে নেবে, এই সিনক্রেট করে নাকি ঢাকায় চলে আসছে। তা আমি তো জানি একটা মানুষ একলা ঢাকায় আসলে কেমন পরিস্থিতি হয়। পরে তার সাথে যোগাযোগ করাই, তিনি সামনাসামনি ডাকেন, এরকম বলেন যে এদের ফ্যামিলি স্ট্যাটাস আবার অনেক হাই, আচ্ছা, অনেক ভালো ভালো ইয়ের সাথে পরিচয়, মানে অনেক উন্নত মানের। তো এখান থেকে উনি আমাকে বলেন যে তুমি তো এরকম কষ্ট করে চলতেছো, টাকা পয়সাও খরচ হচ্ছে, আমি তো সব ছেড়ে আসছি, সবাই একসাথে থাকি। আমি কাজ বাদ দিলাম, বাসা ভাড়া ছিল ওটা ছেড়ে আসছি, এসে ওনার সাথে থাকলাম। 14 দিন থাকার পর তিনি বলতেছে কাগজপাতির জন্য কাজ হচ্ছে না। তিনি এমনকি আমার বাবা মাকেও ফোন দিছে যে আমি আমার জামাইকে মেনে নিছি, আপনি কাগজপাতি দেবেন কিনা, তাছাড়া আমরা স্টেপ নেব। তিনি এরকম বলেন যে ঠিক আছে, তাহলে আমরা তোমাদের এলাকায় যে কলেজের থেকে কাগজপাতি তুলবো, টাকা পয়সার প্রয়োজন, আমি এলাকাতে টাকা পয়সা নিয়ে আসবো। দুজনকে নিয়ে এর এলাকায় যাই, যে আমাকে বলে আমরা আসতেছি, তুমি বসো, আর আমার ছেলে মানে এর ভাই ক্লাস 9-10 পড়বে, ও এসে তোমাকে একটা ফ্রেন্ডের বাসায় রাখবে, রেখে আমরা বিকালবেলা এসে কাগজপাতি নেব। ওখানে যে আমাকে আটকায় দেয়। 17 দিন আমার সাথে থাকার পরে একসাথে খাওয়াই দিছে, জ্বর আসছে, মাথায় জলপটি করে দিছে, বাবা বলছে, সেই মানুষ এরকম প্ল্যান করে নিয়ে যায় ওইখানে আটকায় দেয়। বাড়ির মধ্যে ঢুকে অনেক মারধর করে, একে তো অনেক মারধর করে। একমাত্র বিশ্বাস করবেন না, ওই সিচুয়েশনে আমি এর কারণে বেঁচে ফিরছি ওখান থেকে। এত মানে মারধর যদি বেশি করে এবং আপনি হচ্ছেন ওই বাসায় আটকানো, রক্তাক্ত, এখনো অবধি আমার গলাতে দাগ, এই যে গলায় দাগ, এটা এই যে এখানে কাটা গেছে। ওরে বাপ রে, এটাও জি, ওখানে থানা পুলিশ অবধিও আসে, থানা পুলিশ অবধিও আসে, কিন্তু এই সর্বোচ্চ পরিমাণ পাশে আছে যে আমার যা হয় হোক, এ আমাকে ছাড়ে নাই, সবার সামনে আমাকে জড়াই ধরেছিল, এমনকি আমাকে কিছু করতে পারে নাই। তো খুব মারধর করে, পাশে ছিল, এমনও ইয়ে গেছে যে লোকজন ডেকে মারধর করবে বা আমাকে রাতের মধ্যে হাইট করে ফেলবে, গুম করে দিবে। তো এখন এইভাবেই বলছে যে এই ছেলে ফ্রড বাস, টাকা পয়সার লোভে আসছে, এর কাগজপাতি, তোমার কাগজপাতি দেখাও, তোমরা বিয়ে করছো, বিয়ের কাগজপাতি দেখাও, কিছুই নাই, তুমি ফ্রড। সবার সামনে আমাকে একবার অপমান, আমার করায় কিচ্ছু নাই। ফ্যামিলিতে ফোন দাও, যারা 2-1 ভালো ছিল, জানা শোনে জ্ঞানীগুণী মানুষ, ফ্যামিলিতে ফোন দিছে, আমার বাবা মা বলতেছে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান, তাছাড়া কিন্তু মেরে ফেলবো, এইভাবেই। আমার বাবা মা বলতেছে ওকে দেন। আমি বললাম মা এখানে অবস্থা খুব খারাপ, আমার সামনে লাউড দিছে, আমি তার খোলামেলা কিছু বলতে পারতেছি না, যে মা এখানে আমার অবস্থা খুব খারাপ, আমাকে এখান থেকে একটু নিয়ে যাও। তারা আমাকে বলতেছে তুই মুসলিম হয়েছিস, কালেমা পড়ে, তুই তো আমাদের সন্তান না, তোর পেছনে আমি টাকা খরচ করবো কি জন্যে, জানো আসর যাতা বলে আমাকে ভাষা খারাপ করে, ওদের সামনে লাউড আছে, ওদের সামনে আমাকে ফোন কেটে দিয়ে ব্লক করে, ওরা ফোন দেয়, নিজের বাবা মা একে দেখেন, আমরা দেখে কি করবো। ফেরে গেল যে আমি সব দিক দিয়ে হারিয়ে ফেলছি সব, আমি এখন কি করব, আমি একটা মানুষ আর কি করব। তো ওখানে যখন পুলিশ আসছিল তখন তিনি বলছেন ছবি টবি তুলে নিয়ে গেছেন, অন্তত এতটুকু ভাবলাম যে রাতে আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। খাবার দিয়ে গেছে, একজন ছিল যে পানি দিতে, যে আমাকে বলতেছে যে পানিটা খায় না, পানিতে ওষুধ মিশাইছে এদের বাড়িতে। পরের রাতটা আমি ঘুমাই নাই রাতে। পরের দিন সকালে পুলিশ মানে বলছে ভোরে পাঠিয়ে দিতে, ওরা জানে যে এখন রাতে যদি কিছু করি তাহলে অবশ্যই জানা। ওখান থেকে একে তো ওষুধ খাওয়ায়, তার মানে হচ্ছে মেরে ফেলে গুম করে দিবে, জানি না কি করতো। একে হারাইলাম, ফ্যামিলি যেভাবে ছেড়ে দিল, আমি এখন এলাকায় ভোরবেলা যাচ্ছি বাসে, কি করব। নিরুপায় পীরগঞ্জে যে এখন আমার মাথায় জেদ আসলো, আমি হার মানবো না। আমার ভালোবাসার মানুষকে আমি হারাইছি, পাবো কিনা আমি জানি না। আমার পিতা আমি আল্লাহকে ভালোবাসি, আমি এবার যে করে হোক আমি আল্লাহর পথে যাবো, সাহসী ইসলামকে নিয়েই বাঁচবো, আমার লাইফ আর কারোর দরকার নেই। এই জেদ নিয়ে আমি একদম পীরগঞ্জে নামছি। নেমে 14 দিন ওই যে ঢাকার থেকে শাশুড়ি ধরে নিয়ে এসছে ওই পোশাকে 14টা দিন কাটাইছি। ঠিক এক ড্রেসে, তখন আপনাকে কই আটকা রাখছে? তখন শিকল দিয়ে বেঁধে রাখছে। ও মাই গড, খাবার দাবার দেয় না, শিকল দিয়ে বেঁধে। এর সিচুয়েশন অনেক খারাপ, এর সাথে আর যোগাযোগ হয় না আমার। আমি এর আশা বাদ দিয়ে দিছি যে একে আর পাওয়া সম্ভব না ওখান থেকে, যেভাবে আটকাইছে। আমি বেঁচে ফিরছি এটাই অনেক।
তারপরে আমি ওখানে 14টা দিন একই পোশাকে রাস্তায় ঘাসে শুয়েছিলাম, মানে ইটের উপর, ইটের যে ইট জড়ো করে রাখে ওর উপর শুয়েছিলাম, বিছানা নাই। এরকম করতে করতে আল্লাহকে শুধু ডাকতেছে আর চোখে পানি পড়তে, আল্লাহ আমি নিঃস্ব, অন্তত তোমার কাছে আমাকে কবুল করে নাও। কবুল করো না। তো আল্লাহ পাকের ইচ্ছা আমি 3টা ভাইয়ের দেখা পাই। 3টা ভাই আমাকে সর্বোচ্চ পরিমাণ যখন আমি সহযোগিতা করছে, যে ঠিক আছে ওরা আমাকে নির্বাচন অফিস বা হচ্ছে ইউন অফিস থেকে ভোটার এনআইডি কার্ড বা কলেজ থেকে, এমন সিচুয়েশন যে যার সাথে দেখা করছি সে আসলে আমার কলেজের কাগজপাতি দেখাশোনা করে। আচ্ছা, আল্লাহ মিলাই দিছেন একবারে, উনি আমার কাগজপাতি তুলে দিছেন। এই মিলে আমি রংপুরে যে সার্টিফিকেট তুলতে, যে এরকম সিচুয়েশন যে তাকে যদি বিয়েও দিয়ে দেয়, তার প্রতি আমার এতই ভালোবাসা, তাকে যদি বিয়ে, সে যদি কখনো ফিরে আসে আমি সে অপেক্ষাতেই থাকবো। এই দিক থেকে আমি খালি আরেক কাছে আল্লাহ আমি আপনার ঈমান আনছি, আপনি আমাকে কবুল করে নেন, আর যদি আমার প্রথম কোনো চাওয়া বা পুরস্কার হিসেবে থাকে তাহলে আমার ভালোবাসা মানুষকে ফিরাই দিয়েন। মাশাআল্লাহ। তারপর আমি রংপুর গেছি সাথে সাথে, যে ওই রাতের মধ্যেই, মানে সন্ধ্যা রাত 8টা বাজে, ওই রাতের মধ্যে এ নক দেয় যে আমি বের হয়ে আসছি। ওকে, ভেরি গুড। ওখানে রিসিভ করি, রংপুরে আসি, নেমে আমার পকেটে 15 টাকা, একটা মেয়ে, আমি 15 টাকা, আর আমার হাতে শুধু কাগজ, আর কিছু নেই। এখন আমরা আবার কি করব? আল্লাহ পাকের ইচ্ছায় ওখানে সিদ্ধান্ত নেই যে রাতটা কাটানোর জন্য মেডিকেল আছে না, মেডিকেলে তো অনেক গার্জিয়ানরা রাতে থাকে, এমনি দাঁড়ায়, ওখানে রাতটা পার করবো, আর একটা টাচ ফোন আছে, এটা বিক্রি করে দেবো, এটাই আমাদের সম্ভব। তো হঠাৎ করে একজনের উপকার করার কথা মনে হয় ওখানে, মানে ওখানে আমি উপকার করতে জাস্ট ফোন দিই, ওনার ওখান থেকে আমি একটা সহযোগিতা পাই। উনি আমাকে ক্লিনিকে থাকতে দেন, পরদিন ওনারা দেখতে আসেন যে ঠিক আছে তোমাকে একটু দরকার, তো ওনার দরকার এসে আমি আমার পরিস্থিতির কথা বললাম। উনি অনেক খুশি হয়ে যে তুমি এত বাধা বিপত্তি পার করে আসছো, তোমার জন্য আমি যা করার লাগে করবো। উনি ওনার গ্রামে নিয়ে গেলেন, আশ্রয় দিলেন, আমার কোডের এভিডেভিট থেকে শুরু করে বিয়ে শাদী কাজী অফিস থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে দেন আল্লাহর রহমতে। সব কিছু পার করি, ওখান থেকে 14-15 দিন পর এখন একজনের বাড়িতে আর কতদিনই থাকবো। আচ্ছা, এর মধ্যে বন্ধু নাই বললেও ভুল হবে, বন্ধু পাইছি যে একজন যারা সর্বোচ্চ করে সহযোগিতা করছে। আর যে নিজের বন্ধু, নাম বলবো, নাম হচ্ছে অনন্ত। একটা মানুষ একটু যে খোঁজ নেয় যে বন্ধু কেমন আছিস, আমি পীরগঞ্জে যাবো, তাকে ফোন দিছি যে বন্ধু আমি পীরগঞ্জ আসছি, বলে যে তা আমি কি করব? আরে বাপরে বন্ধু, তো আমি কি করব? তারা বলে কি যে তোর তো পেজ পড়ে আছে, হঠাৎ করে মেসেজ দিয়ে বলতো যে তোর তো পেজ পড়ে আছে, পেজের অ্যাক্সেসটা দিয়ে আমরা চালাই। একবার বলতো না যে খাইছিস কিনা, টাকা পয়সা আছে কিনা। এইরকম হচ্ছে বন্ধু আমার। আর কিছু বন্ধু এখন পাইছি যাদের সহযোগিতায় কিছু টাকা পয়সা নেই, ঢাকাতে আসছে, এসে এক জায়গায় শুধু আশ্রয় পাইছি। জানি না সামনের পথ কি করবো, এখন অব্দি হাতে কিছুই নাই। আপনারা কি চান আপনাদের মোবাইল নম্বর বলতে বা ফেসবুক আইডি বলতে, যাতে যদি কেউ কাজের জন্য নিতে চায় আপনাদের অনেকটা উপকার হবে? বলেন। আসলে আমাদের ফোন নাম্বার 01770512476। রিপিট, 01770512476। এখন অবধিও আপনার কি শিক্ষাগত যোগ্যতা কি? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আপনি? আমি ইন্টার সেকেন্ড ইয়ার। ওকে, ঠিক আছে, আমরা শেষ করছি। যে অদ্ভুত গল্পটা শুনলাম, এটাতে আপনি শিক্ষাটা বলেন আগে দাদা, যারা দেখলো তারা যদি শেখে কি শিখবে? একটা কথাই বলবো যে পরিস্থিতি যত খারাপ হবে, যতটা দেয়ালে পিঠ থেকে যাবে, পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, ততটা মানে হার না মেনে আল্লাহর প্রতি ভরসা রাখবেন যে স্বয়ং আল্লাহ এবং আপনাকে সহযোগিতা করতে আসতেছে। আর একটা কথাই বলবো যে অনেকে আমাকে বলে যে দেখবে ভালোবাসা কতদিন থাকে, কি পাও ওখান থেকে। আমি একটাই বলবো যে আমি ওখান থেকে কিছু পাই নাই, আমি এই পথে আসার পর থেকে অনেক সহযোগিতা পাইছি। আর যে ভালোবাসা মানুষের কথা বলতেছে, নিজের বাবা মা যেখানে নিঃস্বার্থ অনুযায়ী হার মেনে নিয়ে পিছনে চলে গেছে, সে নিঃস্ব হাতে কিছু নাই, একটা রাস্তায় যে আমি হাঁটবো, কিভাবে পথ চলবো, সে অবস্থায় সে এখন অব্দি আমার পাশে বসে আলহামদুলিল্লাহ কতবার চলে আসছে, কি আছে আমার কাছে, কিছু নেই, অবস্থায় সে আমার পাশে, আমার সামনে যদি কিছু, এরপরে সে চলে যাবে কোন কিসের আশায়? এই ভালোবাসা, আমি সত্যি সৌভাগ্যবান এক্ষেত্রে যে আমি এমন একটা জীবন সঙ্গিনী পাইছি। আমরা রিকোয়েস্ট করতে চাই, আমি যে ভাই, আমি 17 বছর বয়স থেকে চাকরি করি, এটা আমি জানি যে অল্প বয়সে কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু করলে কত ভালো হয়, আর যে করে সে কতটা পরিশ্রম করে।
যারা হাতে সুযোগ আছে এই দুজনের চাকরি ব্যবস্থা করে দিলে আমরা খুশি হব এবং আমরা দোয়া করি আল্লাহ আপনার বরকত বাড়িয়ে দিক, আল্লাহ আপনি সুস্থতা দিক। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।